তো দুই মেয়াদ সলিউশন না, দুই মেয়াদ মানে দুই মেয়াদ শুধুমাত্র দুই মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসাবে কাজ করবে। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের নজির রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নজির রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনালি একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদের কাজ করবে। নেপাল শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদের কাজ করবে, বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, কিন্তু এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে, তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমার আপত্তি। শোনেন, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। তো নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন তার সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 দিন পর্যন্ত, 89 কার্য দিবস পর্যন্ত একাধারে 90তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি এই 72-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফেসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে? এটা সংবিধানে লিখতে হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি, আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, বাট নতুন চিন্তা, খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চকক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতাই যদি উচ্চকক্ষকে দেন, তাহলে উচ্চকক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চকক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসটা কি করতে পারে ইতিহাসটা আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। এখানে আপনার আচ্ছা কি কারণে বলতে গেছিলাম ভুলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হচ্ছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে। আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে। আমার সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি, আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। আপনি খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের 3টা অর্গান থাকবে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে 2টা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি।
উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিক মতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন, ইনফরমেশন কমিশন, তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, কি রেজাল্ট দিয়েছে? বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরও কত বেগবান করা যায়। আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন, স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন, ওটার জন্য অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয়। এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, এটার সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে, তাহলে এটা মনে হয় আর একটু বেশি আপনার ইম্পর্টেন্স পাবে। আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছে ঠিক আছে, এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলা মধ্যে হিসাব কমিটি না, এস্টিমেট কমিটির নামটাও ঢুকালে ভালো হয়। আরেকটা জিনিস একটু বলি যে প্রধানমন্ত্রীর মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোনো একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো, যে পৃথিবীর আর কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী 2 বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না, 2 বছর মেয়াদ করলে হবে। 2 বছর মেয়াদ যদি বাংলাদেশে বর্তমান যে সিস্টেম ছিল, 2 বছর 2টা মেয়াদও যদি রাখেন, আপনারা যেটা করতে চান, যাচ্ছেন একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আরেকটা কথা, যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম, সেটা আমার মনে পড়েছে। বাংলাদেশে চিফ জাস্টিসের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশনাল পড়াই প্রায় 20-25 বছর যাবত, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই 2টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। যে এত ক্ষমতা প্রধান বিচারপতির, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। তাই বিএনপি ক্ষমতা সে কি করবে, আওয়ামী লীগপন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না। আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইটস শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম হয়তো বেঞ্চই দিবে না। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে, আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামাত, অন্য যে কোনো দল, তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না। আরেকটা কথা বলি, একটু শেষ করি, এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আমি খুব সরি এটা বলতেছি। সেটা হচ্ছে, আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের উপর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণে যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলো দেখেছিলাম 90 থেকে 2006-7 পর্যন্ত, সেখানে কি, বা জিয়াউর রহমানের আমলে, সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংবিধানে কি সব? সংবিধান তো একটাই, আরো অনেক 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 আইন আছে সংবিধানে। আমার একটা যে মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম। তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করতে কি সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো, তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন। এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না, মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান।
আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান, তো কি হয়েছে? মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকে তো কোনো সংবিধানই নাই, কম্পাইল কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার এত পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন। একটু খুবই বিনয়ের সাথে বলি, ধরেন আমাদের দেশে সিভিল প্রসিডিউর কোড আছে, আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা রিটেন স্টেটমেন্ট, সেই দুইটা জিনিসই আপনার পড়ে পড়ে শোনানো হয়। আর যিনি প্লেইন্ট লিখেছেন, যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন, মাথা নাড়তে থাকেন, হ্যাঁ এটা উনি লিখেছেন। এই শুনানি করতে 2 বছর চলে যায়, কারণ অনেকদিন পর ডেট পড়ে। তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন, আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে, যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না, কোনোভাবে করা যাবে না, শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে, ঝামেলা শেষ। সিভিল মামলাতে একটা মামলা করি আমরা, আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করে, সেটার জন্য আরো 5 বছর লাগে। আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল স্যুট একসাথে করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই অ্যাক্ট অফ পার্লামেন্টে চেঞ্জ করে করা যায়, বা নতুন অ্যাক্ট অফ পার্লামেন্টে করা যায়। তো এগুলি একটু সারা জীবন সমালোচনা করা অভ্যাস, তো এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিক ছিল, সেগুলি একটু কম বললাম, ক্ষমা করবেন। থ্যাংক ইউ।